এনসিপি প্রতিষ্ঠা বা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার অংশ হওয়া অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। সুতরাং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে তোমরা সরে গেছো, তোমরা রাজনৈতিক রূপ দিয়েছো, ক্ষমতার সিঁড়ি বানিয়েছো, এখন সেটিতে পচন ধরেছে। বিএনপি কি আছে সেই আকাঙ্ক্ষায়? বিএনপি তো বলেছে এটি কোনো রাজনৈতিক দলের অর্জন না, এটি জনগণের অর্জন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করবার পথে হাঁটছে। তারা তো বলছে এখনো যে অক্ষরে অক্ষরে জুলাই 11 দলের জোটে গিয়ে আপনারা হায়না আপনাদের উপর ভর করেছে, অনেকগুলো অভিযোগ, স্ট্যান্ডবাজি করা হচ্ছে, নাহিদ ইসলাম স্ট্যান্ডবাজি করছেন বিভিন্ন সত্য হাসিল করার জন্য, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করে অনেকগুলো। আসলে আমারও প্রশ্ন যে গণ অভ্যুত্থানে যে বলা হচ্ছে এই গণ অভ্যুত্থান যেটা 24-এ হয়েছিল, সেই গণ অভ্যুত্থান হওয়ার পরিবেশ কি এখন আছে, বা সেটাকে তৈরি করবার চেষ্টা করছে, বা জনগণ কি সম্পৃক্ত হবে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক আবু সাইদ ভাই এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যেই বক্তব্য দেওয়া হয়েছে আমার মনে হয় বক্তব্যের মধ্যে একটু ভুল আছে। মানে যদি গণভোটে রায় বাস্তবায়ন না করে তাহলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, ব্যাপারটা আসলে এরকম না। জামায়াত আমিরের বক্তব্য এটা। হ্যাঁ, আমি যেটা মনে করি যে গণঅভ্যুত্থান এমন না যে ধরেন আমি চাইলে আপনাকে ফেল করব। সরকার যদি যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, সে জনগণের আরেকটা ভোটের রায়, গণভোটের রায়, সে গণভোটের জন্য আপনিও দাবি জানিয়েছেন। আপনার দাবির প্রেক্ষিতে আপনার আপনার অ্যাসেম্বলি থেকে গণভোটে আসলো যে আমরা লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, রিফর্ম অ্যাসেম্বলিতে আসবো। তারপর জনগণকে আপনি আহ্বান জানিয়েছেন, আপনার হা ভোট দেন। তারপর আপনি এখান থেকে যখন জনগণ ভোট দিয়েছে, একই সাথে জনগণের ভোটে আপনি গুনে দেখলেন যে আপনার এখানে পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তখন আপনি মনে করলেন যে আমার তো গণভোটের দরকার নেই। এই যে একটা প্রহসন, এই যে একটা রাজনৈতিক দ্বিচারিতার জন্ম দিয়েছে বিএনপি, এটা তো এনসিপি কিংবা জামাতের দায় না, জামাতের কাজ না বিএনপির এই দ্বিচারিতা সংশোধন করা। বরং বিএনপির উচিত জামাত এনসিপি নেতৃত্বের প্রতি আপনার কি বলবো শ্রদ্ধা জানিয়ে যে আপনারা যে চাপ দিচ্ছেন, এই চাপ আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করছে। কারণ আমি বিশ্বাস করি বিএনপির আপনার কতিপয় নেতৃত্ব যেভাবে গণভোটকে অস্বীকার করছেন, গণভোটের রায়কে আপনার এবং গণভোটের যে প্রসেসকে, যে আদেশটাকে অবৈধ ঘোষণা করছেন, এটার মধ্যে বিএনপির ঐতিহাসিকভাবে প্রতিটা রাজনৈতিক দলের যেমন পতনের কিছু আপনার এক্লিস হোল ছিল, বিএনপির যদি 24-এর পরে কখনোই আল্লাহ না করুন আমরা রাজনৈতিক দলের আর ব্যর্থতা বাংলাদেশে দেখতে চাই না। বিশেষ করে যে রাজনৈতিক দল সরকার পরিচালনা আছে, আমরা চাই তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণকে সার্ভিস ডেলিভারি দিয়ে আপনার পাওয়ার ট্রানজিশন ঘটাক। একটা পয়েন্ট আপনি গণভোট করার সময় মোটামুটি ডিটারমেন্ট ছিল যে যদি হায় আসে আমি এটা বাস্তবায়ন করব। তো এই গণভোট করার আগে রাজনৈতিক পক্ষগুলো সব একমত হয়েছে আমরা গণভোট দিলাম, গণভোটের মাধ্যমে যেটা আসে সেটা আমি বাস্তবায়ন করব। কিন্তু আপনি এখানে প্রতারণার যে আশ্রয় নিলেন, এই প্রতারণার জন্য শাস্তি তো এনসিপি জামাত দিবে না, শাস্তি জনগণ থেকে গায়েবী মদদের শাস্তি চলে আসবে। তো সেই জন্য আমি বলবো যে এটা জামাতের আমির বরং আরেকটু আপনার মানে এটা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন, সেটা না নিয়েও নিয়ে পারতেন যে হ্যাঁ এটা তো আপনি আপনার অন্তর্দ্বন্দ্বই আপনাকে ধ্বংস করে দেবে। তারপর আসি যে বিএনপির বর্তমান যে পজিশন যেটা বললেন, আমরা অনেকক্ষণ কথা বললাম যে এনসিপি জামাত তাদের পজিশন নিয়ে, তারা আসলে কিভাবে দেখছে, তারা সরকারকে কিভাবে হুমকি দিচ্ছে। এখন একটা বিষয় দেখেন যে গণতন্ত্রে বিরোধী দল অপরিহার্য, বিরোধী দলই গণতন্ত্রের মূল শক্তি। কারণ গণতন্ত্র টিকে থাকে সরকারের মাধ্যমে না। পৃথিবীর আপনার যেই সভ্য এবং ম্যাচিউর ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে সরকার কেউ খুঁজে না, সরকারের মতো, সরকার ইজ ইন দ্য অফিস, আর এর বাইরে জনগণের ভয়েস হিসাবে কিন্তু বিরোধী দল টিকে থাকে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরের যে নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটেছে, এর মধ্যে জামাত এখন একটি বিরোধী দল, এনসিপি এখন আপনার দ্বিতীয় বিরোধী দল। এখন আপনি যদি বারবার আপনি জামাত কি বলছে, জামাত আসলে পলিসি ধরে কথা বলছে কিনা, সরকারের যে আপনার হোমওয়ার্ক আছে এটার মধ্যে সে ঢুকে কথা বলছে কিনা, সেটা না দেখে বারবার জামাতের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করেন, আপনি কিন্তু প্রকারান্তরে এখানকার যে গণতন্ত্রের যাত্রাটাকে কিন্তু ব্যাহত করছেন। কেন করছেন? কারণ আপনি জামাত একটা আপনার জনগণের ভোটে সংসদে আছে এবং আপনার কাজ হলো তার কাছ থেকে সঠিক রাজনীতি আদায় করে নিয়ে আসা। যদি জনগণের স্বার্থ আপনি দেখেন, আপনি তার কাছ থেকে সরকারকে যৌক্তিকভাবে চাপ প্রয়োগ করে, সরকার অনেক সময় যে আপনার ঘোড়ার পিঠে চড়ে সে ঘোড়ার পা দেখতে পায় না। সরকারের ব্যাপারটা এরকম, যখন সে আপনার সরকারে আসীন হয়ে যায় কোন রাজনৈতিক দল, তখন আসলে জনগণের পালস বুঝতে পারে না। এখন
বিরোধী দলের কাজ হলো যে বারবার সরকারকে দেখিয়ে দেওয়া যে এইটা হলো জনগণের পালস, এবং সরকারও কিন্তু তার মতো করে এই সার্ভেটা করতে হয়। না, বিরোধী দল জনগণের পাস কিভাবে দেখায়? বিরোধী দল তো এত ভোট পায় না, বেশি ভোট তো 51% বিএনপি পেয়েছে। না, আমার বক্তব্য ছিল যে বিরোধী দলের কাজ হলো জনগণের পালসটাকে, তাদের কাছে তো জনগণ আছে, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, বিরোধী দলের কাজটা হলো জনগণ কি চায়। যেমন এখন দ্রব্যমূল্য বাড়লো, এখন হয়তো বা অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী চিন্তা করছে যে আমার তো রেভিনিউ বাড়াতে হবে, অথবা আমার এই ট্যাক্স ছাড়া কোনো উপায় নেই, অথবা এটা তার কাছে আপনার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এবং বিরোধী দলের কাজ কি? বিরোধী দল বুঝতেছে যে যদি এভাবে বাড়তে থাকে জনগণ একসময় অসহিষ্ণু হয়ে উঠবে, জনগণকে রাস্তা দখল করে ফেলবে এবং ইকোনমিকে আপনার আর একটা দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে যাবে। বিরোধী দলের কাজ হলো এটা নিয়ে কথা বলা সংসদের বাইরে। তখন সরকার নিজে অনুভব করবে আসলে তো আমার তো এই দিকে নজর দেওয়া দরকার। এখন বর্তমানে ধরেন গণভোটের রায় নিয়ে কি আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা যারা দেয়ালে গ্রাফিতি এঁকেছিল সংস্কার আমরাই আনবো, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, তাদের কাছে সংস্কার বলতে গণভোটের রায়, গণভোট হয়েছে, তারা ভোট দিয়েছে, এখন এখান থেকে আপনার সংস্কার, এটা প্যাকেজটা পুরোটা। এখন তারা কি এখন মানে প্রতিদিন এসে রাস্তায় নামবে? এখন তাদের প্রতিনিধি হয়ে কে কথাটা বলবে? বিরোধী দল সেই গ্যাপটাই পূরণ করবে। আপনি যদি টেকনিক্যালি দেখেন, আমি মনে করি যে বিরোধী দল যা বলছে বরং বিরোধী দল তার চেয়ে কম করছে। বিরোধী দলের উচিত এই মুহূর্তে সরকারের উপরে এমন চাপ দেওয়া, কারণ এইটা এই সরকারের দায় না। বিএনপি যদি আপনার 3 বছর 5 বছর 10 বছর পর আপনার তার মতো করে এখানে দেশ শাসন করে সে এখান থেকে নেমে পড়লো, টুডে নামতে তো হবেই। নামার পর যে ঐতিহাসিক যে কলঙ্ক, এটার দায় কি বিএনপি একা নেবে? বিরোধী দল নিবে না? বিরোধী দল তখন তো প্রশ্ন করবে তোমাদেরকে তো আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা কেন পারলে না? এই জবাবদিহি করবেন না আপনি? বিএনপি বুঝতে পারছে না বিষয়টা? না, বিএনপি তো বুঝবে না, কারণ বিএনপি তো বললাম না, বিএনপি তো কাঠের চশমা পরে আছে, বিএনপি তো ঘোড়ার পিঠে আছে। বিএনপি তো এটা বুঝতেছে না যে সে যে কোনো সময় ঘোড়া বেশি নড়াচড়া করলে পড়ে যেতে পারে। এইটা ক্ষমতার একটা আপনার আমাদের অঞ্চলে, বিশেষ করে আমাদের অঞ্চলে হলো কি সমাজের প্রতিষ্ঠান নাই, আমাদের অঞ্চলে সমাজ হলো অনেক বেশি আপনার ডিসএমবেডেড, সমাজ এক্সিস্ট করে না। হ্যাঁ, যখন আপনার বিশেষ করে এই পুঁজিবাদের করাল গ্রাসে এমন হয়েছে যে এখানে বাজারই সর্বস্ব, এই বাজার সর্বস্ব ব্যবস্থায় যারাই ক্ষমতায় যা থাকে তারা মনে করে যে আমি কতদিন থাকি জানি না, কারণ হলো যে সবসময় ভালনারেবল। সো দ্রুত তারা তাদের আখের গোছাতে থাকে, দ্রুত তারা নিজেদের প্রতিষ্ঠিত থাকে, কিন্তু এটার মাধ্যমে যে একটা কালেকটিভ যে একটা জার্নি আছে, এই জার্নিটাকে তারা ইগনোর করে। গণ অভ্যুত্থানের পর গণভোটের রায় হলো বাংলাদেশের আপামর জনগণের একটা কালেকটিভ জার্নি, যে সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু এই কালেকটিভ জার্নির জায়গাটা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের কাছে এখানে আপনার সামহাও ম্রিয়মান হয়ে যাচ্ছে। আপনার বিএনপি নেতাদের বক্তব্যগুলো আপনার বিশেষ হয় না যে তারা বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর আমাদের জুলাই সনদ আমাদের বেদ বাইবেল না। আমরা বিএনপি নেতাদের বক্তব্য শুনতেছি, কিন্তু জায়গাটা হলো যে জুলাই সনদ কিছুই না, আমার হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হচ্ছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো কি মোর ট্রান্সপারেন্ট, মোর অ্যাকাউন্টেবল হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। এখানকার যে আপনার সর্বগ্রাসী করাপশন, এই করাপশনের জন্য যে আমলাতন্ত্র আছে তাদেরকে টুটি চেপে ধরা অথবা নিয়ন্ত্রণ আনার কোনো ব্যবস্থা হচ্ছে? উত্তর হলো যে বর্তমান সিস্টেমে হচ্ছে না। এখন আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে আপনার এই যে জুলাই সনদ একটা বেদ বাইবেল বলে মনে করে দিবেন যে আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে আপনার ধর্মগ্রন্থ আছে, সো আমার সারমন তোমাকে শুনতে, ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হলো জনগণ এই রাষ্ট্রের অংশীদার, জনগণ এই রাষ্ট্রের মালিক, তারা বুঝে তাদের ভালো মন্দ কি। এখন তারা বারবার অ্যাসার্ট করবে না। গণ অভ্যুত্থান সেইটাই, যখন জনগণের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন রাস্তা নেমে আসে। এবং আমরা প্রত্যাশা করি না যে বারবার গণ অভ্যুত্থান হবে, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর যেই ফসল, এই ফসলটা যদি মনে হয় আপনি শুধুমাত্র এই গোষ্ঠী এদের উপর দায় চাপিয়ে ফসলটাকে আপনি নষ্ট করে দেন, তাহলে তো আপনার জনগণকে নিয়ে সংগঠিত করে আবার গণ অভ্যুত্থান কেন, গণ আন্দোলন কেন, যে কোনো ভাবে আপনার এই ফসল ঘরে তোলার জন্য জনগণ সংগঠিত হতে হবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে জুলাই যদি সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, নিশ্চয়ই সংবিধান সংস্কার একটা দাবি বারবার বিরোধী দলের পক্ষ থেকে করা হয়, কিন্তু সরকার তো জুলাই সংবিধান সংশোধন কমিটি করার জন্য একটা 17 সদস্যের একটা কমিটি ঘোষণা করেছে, এবং সেখানে কেন বিরোধী দলের 5 জনের নাম দেওয়ার কথা বলে সেখানে তারা সাড়া দিচ্ছে না? সে বারবার তো একই কথা বলে। কেন দিবে, সাড়া দিবে? সংশোধনের জন্য কমিটি দরকার হয়? আপনি বিল আপনার সংসদে তুলে দিবেন, 2/3 হলে সংশোধন হয়ে যাবে, সংশোধনের জন্য কমিটি দরকার নাই। আপনি 11 মাস কি করেছেন? 11 মাসকে গণ অভ্যুত্থানের পর যে ঐকমত্য কমিশনে প্রতিদিন ডিবেট হলো, বিটিভিতে সরাসরি সম্প্রচার করেছে, আপনারা টিভিতে, তারপর প্রিন্ট মিডিয়ায় প্রতিদিন হেডলাইন হয়েছে
যে বিএনপি অবস্থান নিয়েছে, অন্যান্য দলগুলো অবস্থান নিয়েছে। এই আলাপ আলোচনা কি আপনার নিরর্থক হয়ে গেল? আলাপ আলোচনার পর একটা কনসেনসাসে আসলেন, আসার পর আপনি এখন সংশোধন কমিটি করে কি করবেন? আপনি কি বাদ দিতে চান, কি অ্যাড করতে চান? এটা তো অর্থবহ হচ্ছে না। সাংবিধানিক কোনো বাধা আছে কিনা যদি বলি, 142 অনুচ্ছেদের আইনি যে ক্ষমতা, সেখানে বলা হচ্ছে যে কোনো সাংবিধানিক পরিবর্তন, পরিমার্জন বা সংযোজন আনার ক্ষেত্রে একমাত্র আইনি ক্ষমতা জাতীয় সংসদের। জনগণের সরাসরি ভোটে রায় আসলেও তা বাস্তবায়নের জন্য সংসদে বিল পাস হতে হবে। এই সংবিধানে এরকম কোনো বিষয় দেখেন যে আপনি তো ধরেন গণঅভ্যুত্থান ঘটে গিয়েছে, জনগণ এখানে নিজেদের ক্ষমতা অ্যাসার্ট করেছে, জনক্ষমতার দাবিতে, গণদাবির মুখে এখানে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, সবগুলো প্রতিষ্ঠান ভ্যাকেন্ট হয়ে গেছে। তারপর আপনি সংবিধানের দোহাই দিয়ে, সবচেয়ে বড় কথা হলো যে আপনি সংবিধানের ভেতর থেকে কিছু এনে এই সংবিধানকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যে সংশোধন করছেন তো খুব লিমিটেড। এই সংশোধন কি বিএনপি পঞ্চম সংশোধনীতে করে নাই? করার পর কি এটা টিকে ছিল? টিকে নাই তো। একটা গণঅভ্যুত্থান দরকার হয়েছে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে, কেন দরকার হলো? তো আজকে আপনি যে পরিবর্তন করছেন, আপনি উচ্চকক্ষ করবেন, উচ্চকক্ষে কি সংবিধানের আপনার ন্যাচারের পরিবর্তন হচ্ছে না? তো আপনি কি সংশোধনী দিয়ে ন্যাচারের পরিবর্তন করতে পারবেন? আপনি তো পারবেন না। তাহলে আপনার এই যে একটা ফান্ডামেন্টাল যে একটা কনফ্লিক্ট আমরা বাঁধিয়ে রাখছি, এটার মাধ্যমে একটা সাংবিধানিক সংকটের দিকে দেশ যাবে। তখন দেশ যখন সাংবিধানিক সংকটে যাবে, তখন আপনি আর একটা গণঅভ্যুত্থান ছাড়া আর একটা জনগণ এসে যদি আবার নতুন করে রিইনস্টেট না করে, তাহলে আপনি এই সংবিধান নিয়ে, এই শাসনতন্ত্র নিয়ে, এই রাজনৈতিক সমঝোতা আপনি কোন জায়গায় গিয়ে ঠেকবেন? সাইদ খানের কাছে যেতে চাই। সাইদ খান সংবিধান সংশোধন কমিটির কথা গতকালও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে তাদেরকে যোগ দেওয়ার কথা বলেছেন, বিরোধী দলকে যোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু যদি বলি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলের চিফ নাহিদ ইসলাম বলেছেন 19 জুলাই তিনি একটি স্মরণ সভায় বলেছেন, ঢাকা মহানগরের উত্তর উদ্যোগে আয়োজিত জুলাই শীর্ষকাল স্মরণ সভায় তিনি বলেছেন জুলাই সংশোধনের আগে বিএনপিকে সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি। এবং সেই সাথে যদি জামায়াতের একটি বক্তব্য, আমিরের একটা বক্তব্য যদি আপনি কোট করি, সেখানে জামায়াত আমির বলেছেন, তিনিও বলেছেন যে জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, জনগণ নাকি গণভোটের 4 প্রশ্ন বুঝে না, 4 প্রশ্ন না বুঝলে 31 দফা বুঝলো কী হবে। এই যে দুটি প্রশ্নের আপনি বিশ্লেষণ কীভাবে করবেন? জি, এই প্রশ্নের আগে আমার সহ আলোচক আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলেছেন, যেগুলো আসলে একটু আলোচনার দাবি রাখে। উনি যথেষ্ট যৌক্তিক বলেছেন যে আসলে সংসদে বিরোধী দল এর দায়িত্ব হচ্ছে সরকারকে চাপে রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা, এবং এর একেবারে টু দি পয়েন্টে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বিরোধী দল দায়িত্ব পালন করলে বিরোধী দলও ব্যর্থ হয়। যেমন সরকারের শাসন এবং উন্নয়ন, এই জায়গাগুলোতে যদি সরকার পথ হারায় বা নিজের মতো করে চলতে চায়, গণতান্ত্রিক রীতিনীতির বাইরে চলে যায়, তখন তাদেরকে চাপে রাখাই হচ্ছে বিরোধী দলের কাজ। এক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে ছায়া সরকার, তারা কি করে বিরোধিতা করতে হয় তাই তো জানে না। তারা তো আসলে বিরোধী দল কখনোই বিরোধী দল হওয়ার মানসিকতাই পোষণ করেনি বা বিরোধী দল হওয়ার অভিজ্ঞতা তাদের নেই। যেই কারণে এই অনভিজ্ঞতা, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তারা আসলে কখন কি বলতে হয়। জামায়াত দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে, ক্ষমতার লেজ ছিল, তারা কখনো বলা হয় জামায়াতের উপর ভর করে বিএনপি ক্ষমতায় গেছে তো বলা হয়। মানুষ জুতার উপরে ভর করে হাঁটে, তাই বলে জুতা প্রধান হয় না, জুতা যদি না পায়ে কিছু, পায়ে জুতা না থাকলে মানে জুতা ছাড়াও মানুষ হাঁটতে পারে, কিন্তু জুতার উপরে ভর করে হাঁটে বলে মানে জুতা মহামূল্যবান হয়ে যাবে না মানুষের কাছে, এটিও ইম্পর্টেন্ট। মানে আপনি জামাতকে জুতা, আমি বলছি যে ভর করার প্রশ্নে আমি এটি বোঝানোর বলার চেষ্টা করেছি। দেখুন, এরা সবসময় ক্ষমতার লেজ হয়েছে, হঠাৎ করে আনফর্চুনেটলি তার মাথা হয়ে গেছে। এখন লেজ আর মাথা এক জায়গায় হলে কিন্তু লেজে গোবরে হয়ে যায়। তো বিরোধী দল এখন লেজে গোবরে অবস্থা। আর এনসিপি হচ্ছে কি, এনসিপি কিন্তু তারা রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, তারা আন্দোলনের মধ্য থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল বা আন্দোলনের মধ্য থেকে জন্ম নেয়া, তারা কিন্তু রাজনীতির ভিতর থেকে বেড়ে ওঠা কোনো রাজনৈতিক শক্তি না বা রাজনৈতিক দল না। তারা কিন্তু সব একেবারে ফ্রেশার। যেমন আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত মার্জিত স্বভাবের এবং খুব জানাশোনা একজন মানুষ, কিন্তু তিনি কিন্তু রাজপথের রাজনীতিক ছিলেন না, তিনি কিন্তু রাজনীতি করতেন। ওনার নেতারা ছিলেন তো, ওনার নেতারাও ছিলেন না। ওই যে 18 কোটা আন্দোলনে ছিল তো। এটি একটি মুভমেন্ট, এটি কোনো পলিটিক্যাল পাওয়ার না, এটি একটি মুভমেন্ট, এটি দাবি দেওয়ার আদায়ের একটি মুভমেন্ট।
শুনুন, দাবি দেওয়া আদায়ের মুভমেন্ট আর রাজনৈতিক দল এক না তো। হ্যাঁ, তাহলে তো গার্মেন্টস কর্মীরা যে ঈদের আগে আগে বেতন বোনাসের দাবিতে রাজপথ দখল করে ফেলে, বসে পড়ে, তাও কি রাজনৈতিক শক্তি বলবেন? তারাও তো রাজনৈতিক দল হবে। এনসিপি হচ্ছে কি আসলে সংবিধানকে মনে করে কলাপাতা। 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি বললেন কি যে একেবারে একটি পার্লামেন্ট বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়নি, পার্লামেন্টটি পালিয়ে গেছে। যখন একটি পার্লামেন্ট পালিয়ে যায় তখন কোনো রাষ্ট্র শূন্য থাকতে পারে না, তখন কিন্তু কিছু না কিছু তো থাকে। ওই ধ্বংসস্তূপের উপরে ভর করে কিন্তু রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হয়। তখন কিন্তু ওই একটি ফেলে যাওয়া কনস্টিটিউশন ছিল, ওই জায়গায় একটু 106 ছিল। তার সেই আলোকে ওই সময়ের রাষ্ট্রপতি উচ্চ আদালতের পরামর্শ নিয়ে যে সরকারটি গঠন করলেন, আপনারা সেই সরকারে কেন গেলেন? সেই সরকারকে সম্মতি কেন দিলেন? তখন তো তুমুল ক্ষমতা ছিল আপনাদের হাতে। তার মানে আসলে হয়েছে কি, চেয়েছিল চাকরি, পেয়ে গেছে রাষ্ট্র, খেয়েই হারিয়েছে, ক্ষমতার মোহে খেয়েই হারিয়েছে। আমি মনে হয় টু দ্য পয়েন্টে আসি। আরেকটি জিনিস আমি আরেকটি বলবো, সেটি হচ্ছে গণভোটের আদেশকে অবৈধ দাবি করেছে বিএনপি। আসলে বিএনপি না, সব মানুষই অবৈধ দাবি করবে এটি। কারণ গণভোট আয়োজন করতে হলেই আরও একটি গণভোটের আয়োজন করতে হয়, পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। পার্লামেন্ট পারমিট না করলে কোনো গণভোট হতে পারে না। এর জন্য পার্লামেন্ট, বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ বারবার করে, গণভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় গণভোট, আরে ভাই, ওটি না দিলে নির্বাচনই দিত না। কারণ তারা এই জামাত এনসিপি মিলেই তো তখন সরকারে ছিল। আপনি দেখেননি প্রফেসর ইউনূস জাতিসংঘে বলেছে এই ডানে বামে যারা দাঁড়ানো এই শিক্ষার্থীরাই আমার নিয়োগকর্তা। তার মানে তারা ছিল ত্রাতা, তখন এই রাষ্ট্রের ত্রাতা ছিল। আপনি দেখেননি তখন কি পরিমাণ মব হয়েছে? কথায় কথায় শাপলা প্রতীক কিভাবে পেয়েছে এনসিপি, আপনার মনে আছে না? আমি মব বলতে হচ্ছে না কোনটা, এখন তো মব হচ্ছে না। তাহলে মবের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। মব এখন কিভাবে মব হচ্ছে বলেন? এখন কোনটা আমি একটু তথ্য দিই মবের, কি বলেন? আমি যদি সমর্থন আমি করছি না, আমি সেটি সমর্থন করছি না, কিন্তু মানে এটাকে মব তো বলতে পারবো নাকি? এটি অবশ্যই এক ধরনের মব। এগুলো সব ধরনের মব বন্ধ হওয়া উচিত। জিরো হয়নি মব নিয়ন্ত্রণে এসেছে, কমেছে, কিন্তু জিরো হয়নি, আছে এখনো। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয়েছে কিনা? অবশ্যই প্রতিষ্ঠানগুলো অনেকটাই গণতান্ত্রিক হয়েছে। আপনি 17 বছরের জঞ্জাল 17 ঘন্টায় বা 17 মাসে তো আর দূর করতে পারবেন না। হ্যাঁ, ময়লা কেটে গেলেও কিছু দুর্গন্ধ থেকে যাবে। আমরা কি আওয়ামী হেজিমনি মুক্ত এখনো শাসন কাঠামো তৈরি করতে পেরেছি? আপনি সচিবালয়ে যান বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যান, আমরা তো পারি নাই। ধরে নিলাম বিএনপি 5 মাসে কেন পারলো না, এটা একটা শক্ত প্রশ্ন। 5 মাসে কেন পারলো না? 18 মাসে আপনারা কেন মিলে পারলেন না? 18 মাসেও তো আপনারা পারবার চেষ্টা করেননি। 18 মাসে তো আপনাদের সম্পদ ফুলে ফেপে উঠেছে, আপনাদের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারাই তো বলেছিলেন ঘুষ চাইলে ঘুষি দেন, উল্টো তো আপনাদেরকে পাবলিক ঘুষি দিয়ে এখন 7 সিটে ব্র্যাকেট বন্দি করে ফেলেছে। আমি কি প্রশ্ন আসবো? আমার কাছে সময় কম। কিন্তু সেই অভ্যুত্থান, বিএনপি অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের ফসল তো এনসিপি খেয়ে ফেলেছে। অভ্যুত্থানের ফসল এনসিপি খেয়ে ফেলেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এনসিপি ধ্বংস করেছে। আপনারা কেন সরকারে গেলেন? কেন ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? কেন রাজনৈতিক দল গঠন করলেন? আপনারাই অভ্যুত্থানের ফসল খেয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, চেতনার সাথে প্রতারণা করেছেন। সুতরাং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, একজন নাগরিক হিসেবে আমার আকাঙ্ক্ষা ছিল আমি ভোট দিতে পারবো, আমি আমার সরকার নির্ধারণ করব এবং আমি রাতে নিশ্চিন্তে ঘুমাবো, আমার সম্পদ লুট হবে না, আমার সম্পদ বিদেশে পাচার হবে না, এটাই ছিল আকাঙ্ক্ষা। জুলাইয়ের গণভোট হবে এরকম কোনো আকাঙ্ক্ষা ছিল না। সংবিধান সংশোধন আগে বিএনপিকে সংশোধন হতে বলেছেন। যারা সংশোধন হতে বলেছে তারা আসলে রাজনৈতিক দল কিনা এটি আসলে প্রমাণ করুক। আচ্ছা, তারা রাজনৈতিক দলই না। শুনুন, তাহলে সংসদে আসন, সংসদে আসন, শুনেন, শূন্য জায়গা কখনো শূন্য থাকে না, ময়লা দিয়ে হলেও পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এটা কি জামাতকে আপনি রাজনৈতিক দল মনে করেন? শোনেন, রাজনৈতিক দল জামাতকে প্রতিষ্ঠিত করছে বিএনপি। ভাই, বিএনপির যারা প্রতিষ্ঠা করেছে এজন্য বিএনপির তার খেসারত দিতে হয়েছে। বিএনপির তার খেসারত দিতে হয়েছে, জনগণ তার জবাব তো নিয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জায়গাটি, সেটি হচ্ছে যে অভ্যুত্থান শাসনতন্ত্র পরিবর্তনের জন্য নাকি করেছে। কে বলেছে? আলাউদ্দিন মোহাম্মদরা এখন বানিয়ে বল। দিনে কোন কোন আকাঙ্ক্ষা ছিল 9 দফা থেকে 1 দফা পর্যন্ত, এগুলো আমি একজন মাঠের রিপোর্টার, আমার হাতে এসেছে, আমিও পাবলিশ করেছি। হ্যাঁ, সুতরাং
এই কোনো দফাই গণভোট ছিল না, কোনো দফাই কোনো জুলাই সনদের এই যে এখন যে যত রফা দফার কথা বলা হয় এর কোনো লেশমাত্র ছিল না। সেখানে ছিল কি যে অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যার মীমাংসা করতে হবে, দায় স্বীকার করে বিচার নিশ্চিত করতে হবে, লুণ্ঠিত সম্পদ ফেরত আনতে হবে এবং সে এই যে ফ্যাসিস্ট শাসককে পদত্যাগ করতে হবে, এবং এরকম 9টা দফা ছিল। এ জায়গায় গণভোট হবে, তাইলে ওই উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো হচ্ছে রাজনৈতিক দলের আপনাদের নির্বাচনী ইশতেহার, আপনারা দাবি দাওয়া দিয়ে চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলো জুলাই 5 আগস্ট 2024-এর 1 ঘন্টা আগে এগুলো কখনোই পরে আসবো, একটু যেতে চাই আলাউদ্দিন। উনি বলছিলেন যে জুলাই চেতনা, জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীও গতকালকে বলেছেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন একটা নতুন দল জুলাইয়ের কথা বলে 47-এ যেতে চাই, সংসদে বলেছিলাম 47-এ আপনারা ছিলেন না, তারা হীন স্বার্থে 47 গ্রহণ করে 71-কে বর্জন করে আবার 24-কে গ্রহণ করে। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনার সময় তিনি এই কথা বলেছেন। আপনি কি বলবেন যে আসলে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের আকাঙ্ক্ষা আপনারা এখন যেটা চাচ্ছেন সেটা ছিল না, তার অভিযোগ? প্রথমত আপনার 71-24 এটাকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতির কথা বলা হয়, তো এনসিপি কখনোই এই ধরনের আপনার বক্তব্য বয়ান নির্মাণ আগেও করে না, এখনও করে না। আরেকটা বিষয় হলো যে 47 থেকে 24-এ জাম করা 71-এ দেওয়া, এটা একটা কুতর্ক, এবং এই কুতর্কে বিএনপি জয়েন করেছে সম্প্রতি। এটা মূলত প্রথম এই কুতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছিল 71-এর একমাত্র হিস্সাদার। তো আওয়ামী লীগ মনে করতো যে আমি না থাকলে 71 থাকবে না। তো আওয়ামী লীগকে যখন হটানো হয়েছে তখন আবু সাইদ খানদেরও কিন্তু আওয়ামী লীগের যত আপনার যুক্তি আওয়ামী লীগের পক্ষে গেলে আওয়ামী লীগ তো আবু সাইদকে ওন করবে না, হ্যাঁ হয়তো বা মাঝে মধ্যে একটু অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু এভাবে তো ওন করবে না, কারণ আওয়ামী লীগ তো মনে করে যে তাকে যারা হটিয়েছে তারা সবাই 71 বিরোধী। এখন আপনি ঘরে ঢুকে নিজেরা আবার ডিমার্কেশন করছেন যে তুমি একটু বেশি বিরোধী, আমি একটু কম বিরোধী। হ্যাঁ, তো আমরা একসাথে ছিলাম, এখন তুমি ওই লাইনে চলে যাও, আমি এই লাইনে হাঁটি। কিন্তু আওয়ামী লীগের চোখে কিন্তু আবু সাইদ খান আলাউদ্দিন মোহাম্মদ একই। তোমরা একসাথে এখানে টকশো করছো, আলাপ আলোচনা করছো, ওর পক্ষে কিছু গেলে সে হাততালি দিবে, আর যখন ওর কথা যখন ওই মাথা ঝিমাবে অস্তিত্বের সংকটে কি করলাম, তখন মনে হবে যে এই তো এই দুই হালা মিলেই তো আমার এখান থেকে উৎখাত করছে, এরা মিলে তো ষড়যন্ত্রটা করছে। তো আমি আবু সাইদ খান নির্যাতিত সাংবাদিক, আমি অনুরোধ করব আমরা আত্মপ্রবঞ্চনা যাতে না করি। আমরা মানলাম যে জুলাইয়ের কিছু ছিল না, বাট আমি একটা তথ্য বলতেই হবে। 3 আগস্টে জাতীয় শহীদ মিনারে যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ, এটা এক দফায়, এইটাই এক দফা ধরেন। এখন আপনি ফেসিবাদী ব্যবস্থার বিলুপটা চাওয়াটা কি অন্যায়? কারণ বিলুপ যখন চাইবেন তখন আপনি একাডেমিক্যালি ভাগ করবেন যে বিলুপে কি কি কারণে ফেসিবাদ জন্ম হয়, এটা বিলুপ করবো, এটা করব, আপনি ফ্র্যাগমেন্ট করবেন না। তো সেটাই তো গণভোট বলেন। আমরা তো বলছি নতুন সংবিধান লাগবে, আমরা তো আমাদের নাগরিক কমিটির 8ম দাবি ছিল আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করব, কারণ 1970 সালে নির্বাচনে নির্বাচিত যারা আপনার পাকিস্তানের সংবিধান লেখার জন্য যারা নির্বাচিত হয়েছিল, 71-এ মুক্তিযুদ্ধের পর তারা এসে বাংলাদেশ সংবিধান লিখেছে। তার মানে আওয়ামী লীগের বাইরে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগ তো 72 সংবিধান লেখার সময় তাদেরকে সাথে নেয় নাই। এটা তো একটা ঐতিহাসিক ভুল, এবং সেই ভুল থেকে আমরা আজকে এখন পর্যন্ত সমাধানে আসতে পারি না। আমরা ভেবেছিলাম যে 24-এর পরে অন্তত সে ঐতিহাসিক যে ভুল, এই জায়গা থেকে আমরা সরে আসতে পারবো। আমরা এখনো মনে করি, এনসিপি এখনো মনে করে নতুন রাজনৈতিক নিরসন সম্ভব না। কারণ আমরা কেন গণভোটে আসতে হলো? বিএনপির দাবিতে আসতে হলো। বিএনপি তখন দেখিয়েছে যে আমরা তো 31 দফা দিয়েছি। প্রথম দফায় কি? আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করব। সংস্কার এবং সংশোধন কাছাকাছি উচ্চারণ হয় বলে আমাদের জনগণকে বিভ্রান্ত করা সহজ। আমরা তো সংশোধন কমিটি তো আসতেছে না ভাই। সংশোধন এবং সংস্কার তো রাতারাতি আপনার অনেক তফাৎ। সংশোধন হলো অ্যামেন্ডমেন্ট, আপনি এই লাইনের একটা ক্রস দিলেন এখানে এখন, আর সংস্কার হলো পুরো আপনি পৃষ্ঠ ছুড়ে দিলেন যে এটা আমি মানেন, তুমি এটাকে রিশাফল করে নিয়ে আসো, কাঠামোগতভাবে পরিবর্তন করে নিয়ে আসো। বিএনপি কি নিজের 31 দফার সাথে এখন বলবে আমি গণতন্ত্র মঞ্চের সাথে ছিলাম জনগণের আস্থার জন্য, চাপের জন্য? এটাই তো প্রতারণা। শুনতে খারাপ লাগে, আমি বলতে চাই না। এখন আমরাও চাই বিএনপি সাকসেসফুল হোক,
বাংলাদেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য এই মুহূর্তে এই যে রাজনৈতিক দলগুলো যারা এখানে রাজনীতি করছে, তারা জনগণের ভাষাকে রাজনৈতিক রূপদানের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যাক, সবাই প্রত্যাশা করে। এটা বাংলাদেশের দেশে এবং বাইরে সবারই একটাই চাওয়া, যে বাংলাদেশ আসলে আগের ধারা যাতে না যায়। সেই জায়গা থেকে বিএনপি সংস্কারের বিপক্ষে কেন বলছেন? সংস্কার করলে বিএনপির লাভ বা ক্ষতি কোনটা? প্রথমত বিএনপির নিজের যে সংকট আছে দল হিসেবে, আমার নেতা সঠিকভাবে বলেছে, গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় সংস্কারের দাবি আসছে। রাজনৈতিক দলের যে আমার দলের ভিতরে সংস্কার তা আমার বিষয়ে, কিন্তু ব্যাপারটা তো আসলে এরকম না। আপনি যখন দল, আপনি জনগণ যখন আপনি দলকে ভোট দিল, তখন তো আপনি রাষ্ট্রের সবগুলো জায়গায় আপনি পরিচালনা করবেন। সো দল যদি আপনার অগণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, আপনি কি রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া সম্ভব? তো দলের ভিতরে যে গণতান্ত্রিক যে আপনার মূল্যবোধ, গণতান্ত্রিকভাবে যে দলের নেতৃত্ব নির্বাচন, সেই জায়গায় যদি ঠিক না হয়, তাহলে যদি আপনি রাষ্ট্রকে গণতান্ত্রিক করে ফেলেন, আপনি ক্ষমতার ভারসাম্য নিয়ে আসেন, এমন আপনি আসলে এমন কি ব্যক্তি পাবেন যে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু আপনি দলের যেই প্রধান আপনি থাকতে পারবেন না। তো আপনি তো মনে হচ্ছে দল তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তার মানে হলো যে দল তো এখানে ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি। দল তো আসলে গণতান্ত্রিক না, দল তো জনগণের দল হয়ে উঠতে পারে নাই। এইটাই সংকট। আমি বিএনপিকে কখনো এইভাবে বলে নাই, বাট আমি বলবো যে বিএনপি নিজের সংকট না, আমি ব্যক্তি তারেক রহমান, মানে ব্যক্তি সালাউদ্দিন আহমেদকে আমি দোষ দিলে লাভ হবে না। যদি ধরে বিএনপি গণতান্ত্রিক দল না, না এরকম বলতে যাচ্ছে না, না, বিএনপির ভেতর গণতান্ত্রিক ওন করে যে আমি দলটার মালিক, আমি ভোট দিলে তোমার কিন্তু ফালাই দিতে পারবো, সম্ভব বিএনপির ভিতরে সেই সংস্কৃতির নাই। এটার জন্য আমি বিএনপিকে এই মুহূর্তে আমি কিছু বলছি না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন সংস্কার করবে না, ভাই রাষ্ট্র সংস্কার হয়ে গেছে, কিন্তু আমি দলটা সংস্কার করব না, আমি কি সেই রাষ্ট্র চাইবো? কারণ আমি তো রাষ্ট্র যদি একচুয়ালি গণতান্ত্রিক হয়ে যায়, মানে রাষ্ট্র সংস্কার হলে দল সংস্কার করতে হবে, সেই ভয়ে করছে না, সেটাই তো ভয়। ধরেন আচ্ছা, আপনি একটা উদাহরণ দেই আপনার, যেমন আমাদের জুলাই সনদে একটা দফা আছে যে দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। তার মানে হলো যে আপনি যদি, আমি যদি আমার চোখের সামনে আমার সিগনেটরির বাইরে দল যাক, এটা কি চায়? এটা চায় না। ধরেন এখন আমরা এই যে সংকট, এই সংকটটা অ্যাড্রেস করতে হবে। আমাকে নতুন প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, আপনি বলছিলেন যে এনসিপিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা দাবি বারবার করছে, কিন্তু এনসিপি কি এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আছে নাকি সে পুরনো বন্দোবস্ততে আছে? না, প্রথমত আপনার সেটেলমেন্ট। বন্দোবস্ত বলতে আপনি কি বুঝাচ্ছেন? বন্দোবস্ত হলো যে ব্যবস্থার চেয়ে বড় কিছু, যেমন আমরা যদি বলি চিরস্থায়ী বন্দোবস্ত, যে পার্মানেন্ট সেটেলমেন্ট, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা নতুন। এটাই আমাদের, যেমন আপনি পার্মানেন্ট সেটেলমেন্টের আগে ছিল আমাদের রায়তদারি প্রথা, পার্মানেন্ট সেটেলমেন্ট পরে হচ্ছে জমিদারি প্রথা, যে আপনি একটা জায়গায় আপনি জমির মালিক, আপনি চিরস্থায়ী মালিক, আপনি সূর্যাস্ত আইনের আগে মাধ্যমে ঠিকমতো কর দিবেন, আপনি এটার মধ্যে আপনার থাকবেন। তো সেটেলমেন্ট জিনিসটা বুঝতে হবে। আমরা যখন বলছি বন্দোবস্ত, বন্দোবস্ত মানে আগের যে আপনার মিথস্ক্রিয়াগুলো ছিল, বিভিন্ন গোষ্ঠীগুলো মিলে যে একটা মাফিয়াতন্ত্র কায়েম করে, সেই জায়গায় রাষ্ট্র থাকবে না। তো সেই জায়গায় তো আমরা অনেকটাই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। এবং এই সুবাদে আমি একটা উত্তর দিয়ে দিই সাইদ ভাইকে, সেক্ষেত্রে তো আপনারা পারেন নাই। ওনারা বলছেন যে আগে যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত জামাতের সাথে আপনারা, বা জামাত আপনাদের উপর ভর করেছে, বা কেউ বলে আপনারা জামাতের উপর ভর করেছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি না, না আপনি জামাত ওইভাবে, কিন্তু জামাতের যেই জায়গায় তার ভূমিকা আছে, আমি যদি সেই ভূমিকাটাও যদি আমি অস্বীকার করি, তাহলে কিন্তু আমার 100 সমালোচনা নাই হয়ে যায়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গিয়ে ওনারা আসলে 1941 সালের মওদুদিবাদী যে বন্দোবস্ত আছে না, ওই বস্তাবন্দি হয়ে গেছেন, যেই কারণে ওনাদের এখনো সম্ভাবনা আছে। আমি এবং বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতাও আছে, কারণ ফ্যাসিস্ট চলে গেছে। সাইদ ভাই, মনে করবেন যে কারো ভালো চাচ্ছেন, তখন এটা একটা টেকনিক্যালি, এটা প্যাডাগজিতে এটাই বলে তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। আপনি আমার সামনে বসে আপনি দলটা বলছেন আমরা ওদেরকে চাই, কিন্তু ওরা তো নাই হয়ে গেছে, এটা কিন্তু উচিত না। উচিত না কেন? আপনি ব্যক্তির এজেন্সিকে অস্বীকার করছেন। এনসিপির যদি 10 জন এগুলা করলেন না, উনি 2 দিন পর পর বিদেশ যাবেন, মানে কারণে অকারণে বিদেশ যাবেন, কোটি কোটি টাকা খরচা করছে এই করবে। তো ফলে জুলাই নিয়ে মানুষদের যে প্রত্যাশা ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আমি আইনের এই ইউনূস সরকার সহ প্রত্যেকে উপদেষ্টারা একজন 3টা-4টা করে গাড়ি ব্যবহার করতেছে, মানে এরা নাকি আবার সব ফেরেস্তা, এরা নাকি ইউনিভার্সিটিটা বিধিটা না বিধিটা বানাইছেটাকে, বিধিকে কোরআন সব যে তারা চাপিয়ে ধরলো যে আমাকে এই দিতে হবে, আমাকে এই দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই করতে যে এই জুলাইয়ের যে মূল স্পিরিট সেটাকে ধ্বংস করলো তারা। জি নূর খান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে জুলাই গণহত্যা এবং তার গণতন্ত্র হত্যা, এসবের সাথে যেমন
আওয়ামী লীগের সামনের সারির নেতারা জড়িত, তেমনি সংগঠন হিসাবে আওয়ামী লীগকেও এখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য তদন্ত চলছে আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কেউ কেউ বলছেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের বিচার আদৌ সম্ভব কিনা। আচ্ছা, শেষ থেকে আমি শুরু করি। সেটা হচ্ছে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি মনে করি যে কোনো আদর্শ বা সেই আদর্শ প্রচার করা কোনো দলকে নিয়ন্ত্রণ করা বা নিষিদ্ধ করা, এটি খুব ভালো ফল নিয়ে আসে না। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। যেমন আমি যখন নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা নেয়, তখনও আমি এই কথাটি বলেছি, এখনও আমি বলছি, সেটা নির্বাহী আদেশে হোক আর আদালতে যে হোক, আমি এটার বিপসর। অর্থাৎ গত টার্মের আওয়ামী লীগ যে 15.5 বছর মহাজোট নিয়ে দেশ ক্ষমতায় ছিলেন, দেশ পরিচালনা করেছেন, আসলে কি তাদের নৈতিকভাবে তারা কি জয়লাভ করেছিলেন? কারণ তারা 3টা নির্বাচন আসলে জনগণকে অংশগ্রহণ করার সুযোগ দেননি। এটা একেবারে মোটা দাগের কথা। এটা অপরাধ। এটা শুধু অপরাধ না, এটা আমার অধিকারকে ছিনতাই করা। এটা যে কত বড় অপরাধ, এটি এখন মর্মে মর্মে আশা করি তারা বুঝতে শুরু করেছেন। বুঝতে পেরেছেন এই কথা বলছি না, কারণ এখন পর্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে তারা হেলিকপ্টারে গুলি করেছে এটা বিশ্বাস করতে চায় না। তারা ওই যে ছোট ছোট সেল গঠন, মানে কষ্ট দিত, এটা তারা স্বীকার করে না। এবং এই চেয়ারগুলি যখন আমরা বের করলাম ওখানে যে খুঁজে, এটা নিয়ে যখন টেস্ট করলাম, সেটা আবার বাইরে চলে গেল এবং সেটা নিয়ে হাস্য রহস্য বহুত কথাবার্তা বলল। এই যে 1000 হোক, 1200 হোক, 2000-এর মতো মানুষ নিহত হলেন, এইটাও তারা বিশ্বাস করতে চান না। এবং তাদের বক্তব্য হচ্ছে এইটা কারা মারছে। এই যে কথাগুলি চলে আসতেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে, আপনার সাউন্ড গ্রেনেড মারছে, সেটাও বিশ্বাস করতে চান না। দুঃখজনক, এত কিছু মানে ভিজুয়াল প্রমাণ থাকার পরেও শেখ হাসিনা নিজে ফোনে কি নির্দেশনা দিয়েছেন। আজকে আমি আমাদের মতো আরেকজন যিনি ওই আন্দোলনে ছিলেন কিন্তু এখন একটু ইউটার্ন নিয়েছেন, তার সাথে আমার কথা হচ্ছিল। কে তিনি? নামটা আমি বলতে চাচ্ছি না, একজন সাংবাদিক। তো তিনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই দিন যখন আমরা রাজপথে ছিলাম, উনি এইটা এখন একাধিক ভাগ, মানে 2 ভাগ না, এখন আরো ভাগ। সেটি আমার সুবিধা মতো জায়গায় আমি বিশ্বাস করব, আমার অসুবিধা মতো জায়গায় আমি অস্বীকার করব। এই জায়গাটায় চলে আসছি। এই যে প্রায় নাই এখন একটু একটু কথা বলতেছেন, তাদের কথাগুলিও তারা গ্রাহ্য করছেন না, বিশ্বাস করছেন না। এটা আমি তাদের সম্পর্কে বলছি যারা ওই মহাজোট বা আওয়ামী লীগ, যারা ওই দুঃশাসন চালিয়েছিলেন, তাদের নেতা কর্মী একেবারে সমর্থক পর্যায় পর্যন্ত আমি ঘেটে দেখেছি তাদের ভিতরে। এবং এটা জানেন, 5ই আগস্টের পরপর তারা আমার সাথে অনেক সিনিয়র লিডারদের কথা হয়েছে। তারা বলেছে তখন তারা বলেছে যে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত, আমাদের কিছু অব্যবস্থাপনা, আমাদের কিছু উল্টাপাল্টা কাজের জন্য আজকে এটা হয়েছে। এই পর্যন্ত তারা স্বীকার করতেন। ঠিক ওই ব্যক্তিটি এখন বলেন না, পুরো উল্টায় গেছে। এই জায়গাগুলি কেন হচ্ছে? একটা জিনিস হচ্ছে যে আকাঙ্ক্ষা, মানুষ যেটা ভাই বললেন যে আকাঙ্ক্ষা, শেখ হাসিনাকে বিদায় দেওয়া। আর এইবারের আন্দোলনে আপনি খেয়াল করে দেখবেন, এইটা নিয়ে আসলে আরো গবেষণা হওয়া উচিত, আরো কথাবার্তা হওয়া উচিত। এইবারে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্ম ছিল না, কোনো ছাত্র সংগঠনদের ঐক্যমঞ্চ ছিল না, আপনার কোনো ঘোষণা ছিল না দফায়। একেবারে শেষ মুহূর্তে কিছু কথাবার্তা তারা এককভাবে বলতেন। এমন না যে পাবলিকের ভিতর থেকে ওই কথাগুলি আসছে। আগে কি হতো, একটা দফা নিয়ে আলোচনা হতো, অনেক কর্মসূচি হতো, লিফলেটিং হতো, জনসভায় প্রচার হতো, তারপর ওইটা সাধারণ মানুষের ভিতর থেকে উত্থিত হতো। এইবারের ঘটনাগুলি দেখেন। আর এইবারের আন্দোলনটাকে কিন্তু 2 ভাগে আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে যে 1.5 মাস ব্যাপী যে আন্দোলনটা হলো, 1 মাস 5 দিন, এইটা আপনাকে 36 জুলাই এটা দেখতে হবে। আর একটা দেখতে হবে একেবারে স্বৈর শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা ছোটবেলায় আমাদের দাঁত ফেলাতো কারা? আমাদের মুরব্বীরা।
একটু একটু করে নাড়াতে দিতাম আমরা, এইভাবে নাড়াইতে নাড়াইতে 2-3 দিন পর টাচ করে একটা টান দিত। এই 36শে জুলাইটা হচ্ছে টাচ করে টান দেওয়া। আর তার আগের কাজগুলি কিন্তু এই দেশের রাজনৈতিক সংগঠনগুলো করেছে। এতটাই দুর্ভাগ্য আমাদের যে আমাদের লাশ দিয়ে প্রমাণ করতে হয় যে আমার দল এই আন্দোলনে সক্রিয় ছিল। মুখ্য ভূমিকা পালন করছে। লাশ গুনে আমাকে বলতে হয় আমার এতজন মারা গেছে কর্মী, আমি এই আন্দোলনে পাইওনিয়ার। দুর্ভাগ্যজনক এইভাবে আমাদেরকে এইবার বলতে হচ্ছে। আবার কেউ কেউ দেখি এখন কবে 6-1-5 নিয়ে আসছে, 1 দফা দিচ্ছে এইটা নিয়ে। কিন্তু দেখেন আমরা তো নিজেরা, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো ওই রাস্তায় ছিলাম। আমি তো ওই রাস্তায় তখনকার অনেক আওয়ামী সমর্থককে পেয়েছি রাজপথে, এটা অস্বীকার করার উপায় নাই। আমরা দেখেছি না রাজপথের স্লোগান, বঙ্গবন্ধুর বাংলাদেশে ঠাঁই নেই, মানে বৈষম্যের ঠাঁই নেই, এসব স্লোগান তো হয়েছে প্রথম দিকে। তার মানে কি সার্বজনীনভাবে এটা এগিয়ে এসেছিল। কিন্তু তারপরে এইখানে আপনি দেখবেন যে অনেক ছোট ছোট অপ্রকাশিত রাজনৈতিক শক্তি তারাও কিন্তু সন্নিবিষ্ট হয়েছে 1 থেকে 5 তারিখের মধ্যে, আপনি যদি খেয়াল করেন, বা 20 থেকে 5 তারিখের মধ্যে। সাধারণ মানুষ কেউ নানান টাইপের স্লোগান নিয়ে, কেউ নানান টাইপের ডিমান্ড নিয়ে এই জিনিসটা করেছে, এবং যার ফলে হয়েছে কি 5 তারিখে কোনো সুষ্ঠু সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে নিতে আসলে দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেই আমাদেরকে ডক্টর ইউনূস সাহেবকে ভাড়া করতে হয়েছে, আমাদেরকে এনজিওর সরকার করতে হয়েছে। মানে এই জিনিসগুলি, এই দুর্বলতাগুলি কিন্তু এখান থেকে আসছে। মানে আন্দোলনের শক্তি কিন্তু মানে ক্ষমতায় যায়নি, আপনি মানেন আর না মানেন, এটা আমাকে মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলের কোনো যৌথ ঘোষণা ছিল না, ছাত্র সংগঠনগুলির কোনো যৌথ ঘোষণা ছিল না। ওই যেই ঘোষণাগুলি আসছে ওটা তাৎক্ষণিকভাবে কিছু, এইটার পিছনেও কারণ আছে। সেটা হচ্ছে তখন এমন একটা পরিবেশ স্বৈরাচারের, এমন যে মানুষ সংগঠিত হচ্ছে, মানুষ 1 দফায় যাচ্ছে, রাজনৈতিক দলগুলি একত্রিত কাজ করছে, এটা সুযোগ তো দেয়নি। হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং কত লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। একবার দেখেন তো কত লক্ষ মামলা হয়েছে। এই যে আজকে বিএনপির জেনারেল সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী, ওনার বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে। আপনার ছাত্র নেতা বা যুব নেতা যারা আছে, শিবিরের বলেন আর বিএনপির বলেন, কত মামলা হয়েছে। এই যে এটার জবাব আসলে 5 তারিখ। ওকে, ধন্যবাদ আপনাকে। আসাদ মাহমুদ, ভোটের অঙ্কে বলা হয় যে আওয়ামী লীগের ভোট প্রায় 40 ভাগ, 37 ভাগ এরকম একটি রাজনৈতিক শক্তিকে কি আসলে বিচার করে বা নিষিদ্ধ করে দমিয়ে রাখা যাবে কিনা? সেটা আমিও নূরভাইয়ের সঙ্গে একমত, এটা করা যাবে না আর কি। তাহলে আমি জবাবটা তখন দিতে পারিনি। এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ফিরে আসবেন, অবস্থায় মনে হচ্ছে। কিন্তু কেন? কিন্তু প্রশ্নটা হলো যে এই 2 বছরের মধ্যে এরকম একটা স্বৈরাচারী অপশাসনের নেতৃত্ব দানকারী একজন প্রধানমন্ত্রী কিভাবে এটা সম্ভব? তো যেটা বললাম সেটা হলো যে এই কি বলে অন্তর্বর্তী সরকারের 18 মাস আর এই পর্যন্ত যে 5 মাস হয়েছে, এই 23 মাসে প্রায় 2 বছর, কিছু জায়গায় এটার অবস্থা মানে অবনতি হচ্ছে। যেমন চাঁদাবাজি সাংঘাতিকভাবে বেড়ে গেছে। আপনি যদি যে কোনো জায়গায়, আপনি ঢাকা শহর খালি না, গ্রামে গঞ্জে যেখানেই যাবেন সেখানে দেখবেন যে ওই কারা করতেছে। যে আমি মাঝে মাঝে আমার গ্রাম থেকে ফোন টোন আসে, বলে যে আর টিকতে পারতেছি না, যে বিএনপির এই ইয়েগুলোর জায়গায় এখন আমাকে অনেকে বলে যে তারেক রহমান সাহেব কিছু করতে পারছেন না, এদের উপর কন্ট্রোল। তিনি তো ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, ব্যবস্থা তো নিচ্ছে। আমি বলছি যে সেই ব্যবস্থাটা কোনো ফলপ্রসূ ব্যবস্থা না। হয়তো 2 জন 5 জন 20 জন 30 জনকে মানে উনি দল থেকে বহিষ্কার করছে, কিন্তু এটা তো কোনো সমাধান না। তো এটা হচ্ছে না কেন? তার কারণ দেশে গেইনফুল এমপ্লয়মেন্ট যে জিনিসটা, মানে প্রকৃত অর্থে প্রোডাক্টিভ সেক্টরে কোনো এমপ্লয়মেন্ট নাই। তো এই যে এতদিন যারা মানে রাস্তাঘাটে ঘুরেছে তাদের তো কোনো কাজকাম ছিল না, তো এখনও তাদের কাজকাম নাই। তো ফলে তারা করছে, আগে ওই আওয়ামী লীগ আলারা করতো, এখন বিএনপি সেই জায়গাগুলো দখল করেছে, এখন সেগুলোই করছে। তো যার ফলে হচ্ছে কি, এখন এইরকম একটা পরিস্থিতিতে মানুষ দেখতেছে যে কি ব্যাপার, মানে আমি যা চেয়েছিলাম বা আমরা যেটা চেয়েছিলাম তা তো কিছু পাচ্ছি না। ফলে ওই যে তখনই আপনি মনে আছে যে ইউনূস সরকারের 4 মাসের মাথায়, 4 কি 5 মাসের মাথায় আমার স্পষ্ট মনে আছে, লোকজন বলতে শুরু করছে আগেই ভালো ছিলাম। 2 বছরও যায় নাই, তারা এখন লোকজন বলতেছে যে ফিরে আসবে এবং হাসিনা ডিক্লেয়ার দিচ্ছে। এটার সঙ্গে আরও একটা বলি, এটা 2টা ক্যালকুলেশন। একটা হলো
ইন্ডিয়ার নিজের একটা হিসাবপত্র আছে, তারা একটা দেখবে যে তারা কখন তাদের জন্য সুইটেবল হবে, কিংবা সেটা তাদের ব্যাপার, তারা কি করবে না করবে ওটা তো আর আমি বলতে পারবো না। তবে নিশ্চয়ই তারা হলো তাদের একদম ট্রাস্টেড অ্যালাই শেখ হাসিনা, এবং তাদের ট্রাম্প কার্ড। তারা এনশিওরড হবে আগে যে সে এখন যেতে পারবে কিনা, যে গেলে তার কি অবস্থা, এটা করবে। 2 নম্বর, এই দেশের মধ্যে আগামী ডিসেম্বর পর্যন্ত আপনি দেখবেন যে নানান রকমের অস্থিরতা শুরু হবে। ষড়যন্ত্রের কথা সেটা তো আমি জানি না, কারণ আমি বলছি অস্থিরতা হবে। অস্থিরতা কেন হবে? যেহেতু লোকজনের চাকরি বাকরি নাই, কেমন, তারপরে চাঁদাবাজি, রাহাজানি, এগুলা প্রচুর পরিমাণে বাড়বে। তখন লোকজন মনে করবে তো আগেই ভালো ছিলাম, তো শেখ হাসিনা আসুক, আমার কি। প্রক্রিয়াটা কি হবে? আচ্ছা, সেটা প্রথম কথা। আওয়ামী লীগের বিচারটা কি এতই সহজ হবে কি না, সেটা তো আর এই মুহূর্তে আমার কাছে এর উত্তর নাই। এটা নির্ভর করবে পরিস্থিতি কিভাবে সামনের দিকে ডেভেলপ করবে সেটার উপরে। তবে অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে পরিস্থিতি খারাপই হবে, এবং মানুষ এই যে বিএনপি সরকারের প্রতি, যদিও সরকার তো চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, ওটা প্রত্যেকটা সরকারই ওরকমই বলে। আগেও শেখ হাসিনার সময় শুনতাম যে উনি তো চেষ্টা করতেছে, ওনার সাঙ্গপাঙ্গরা। আমার কথা হলো, তুমি যদি নেতা হও, কেমন, নেতার দায়িত্বটা কি, নেতার কর্তব্য কি? নেতার কর্তব্য যে আমার দলের মধ্যে যদি কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিংবা জনগণের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তো সেটা তো আমরা দেখি নাই, তো এখনো সেই একই ব্যাপার দেখতেছি। হ্যাঁ, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেই নেই আমরা, এখন কি আওয়ামী লীগের যে দমন পীড়ন ছিল, ভোট ডাকাতি ছিল, তার চেয়ে কি বেশি? না, সেটা তো প্রশ্নই আসে না, বিকজ এই সরকারের বয়সই তো মাত্র 5 মাস, 1 বছরও তো হয় নাই। তো মানুষ যেটা দেখতে পাচ্ছে, যেমন আমি চাঁদাবাজির কথা বললাম, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে আমি যে এলাকায় থাকি ওখানে আমি মানে বাজার করতে যাই, মুদি দোকানদারদের বলি যে এখন তো তোমরা ভালো আছো, এখন তো বলে স্যার কি যে বলেন, হ্যাঁ আগে তো দিতে হতো 500 টাকা, এখন দিতে হয় 1000 টাকা। হ্যাঁ, তো ওই পুলিশও এখন দেখবেন যে ওই লোকজনকে মানে বিনা কারণে নিয়ে যাচ্ছে। যে তো দুর্নীতির বিরুদ্ধে যে জিনিসগুলো মানুষ চাচ্ছিল যে দুর্নীতিবাজদের ধরা হোক, হ্যাঁ, তো সেটাও কোনো কিছু হচ্ছে না। যেমন বসুন্ধরার কথাই বলি, তাদের যে মানে এত বড় অন্যায় করছে, খুন, ধর্ষণ, জমি দখল, এগুলো সব করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। মানে তাদের কাউকে জেলে যেতে হচ্ছে না। হ্যাঁ, তো আর দেখেন এই গত সরকারের বিরুদ্ধে মানে ইউনূস সরকারের বিরুদ্ধে নানান রকমের দুদকে আছে, অভিযোগ পড়েছে, সেটার বিরুদ্ধে কোনো রকম কোনো নড়াচড়া নাই আজ পর্যন্ত। আজকে 5 মাস হয়ে গেল, দুর্নীতি দমন কমিশনের কোনো চেয়ারম্যানকে নিয়োগ করা হয় নাই। তো আপনি যদি মানুষজন দেখে যে আরে দুর্নীতি, আমাদের মানুষের সবচেয়ে ইয়েটা কি, যে যারা দুর্নীতি করে তাদের একটা শাস্তি হোক, সেটা দেখতে পাচ্ছে না। তারা দেখতে না পারার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে আবার এই ক্ষোভের জন্ম হচ্ছে। আর মানুষজনকে দেখবেন কি, যখন মানুষ অস্থির হয়ে যায় কেন, যখনই দেখে যে কোনোভাবেই তাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন মানুষ দেখতে থাকে। আর আপনি যখন বৃষ্টি হলে ঢাকা শহর ডুবে যাচ্ছে, তো এই সমস্ত মানুষ যখন দেখে, তখন মানুষ, উনি একটু আগে নূর ভাই বলতেছিলেন যে মানুষ রাতারাতি সব কিছুর মানুষ চায়, কিন্তু আমি রাতারাতি না পেলেও আমি যদি দেখি যে না, পদক্ষেপগুলো নেওয়া শুরু হয়েছে এবং তার একটা ইম্প্যাক্ট জনগণ দেখতে পাচ্ছে। প্রধানমন্ত্রী তো চেষ্টা করছেন এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য, তো চেষ্টা করছেন। আমি সেটাই বলছি, মানুষ ধৈর্য ধরতে রাজি না, মানুষ দেখতে চায় ইমিডিয়েট রেজাল্ট, সেটা মানুষ দেখতে পাচ্ছে। মানুষ তো আওয়ামী লীগের বিচারও চায়, শেখ হাসিনার, তার তো মানে আগামী 40 বছরে আসার কথা না, কিন্তু এখন মানুষ কেন আবার বলতেছে যে আগেবার উনি আসলে ঠিক আছে, এটা সেটা, এই কথা তো মানে ওঠার প্রশ্নই ছিল না। তো প্রশ্নটা কেন আসতেছে যে উনি এখন আসবেন কি আসবেন না। তবে আমার ব্যক্তিগত ধারণা হয়তো সে ফিরে আসবে, এবং তাকে ওই যে বলতেছে না আসার সাথে সাথে অ্যারেস্ট করে তাকে আর তার আপিল করার কোনো, সেগুলো আমার কাছে বাকোয়াস কথাবার্তা মনে হচ্ছে আর কি। তার কারণ বিচার বিভাগ এখানে কোনো সময় স্বাধীন ছিল না, এখনও যে বিচার বা ট্রাইব্যুনাল যেটা তাদের নিয়েও নানান রকমের প্রশ্ন মানুষের মনে আছে। হ্যাঁ, আর বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা যতক্ষণ মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা না হবে যে না এই দেশে বিচার সত্যিকার অর্থে বিচার হয় মানুষের, ততদিন পর্যন্ত কোনো বিচার বা সাজা কার্যকরী হওয়ার সম্ভাবনা। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, কিভাবে ফিরবে, তার ফেরার প্রেক্ষাপটটা কি, সেটা অনেকটা মানে ভারত
এই বিষয়টা দেখবে। আমরা একটু যদি ভারতের রাজনীতির দিকে তাকাই, যে ভারত বাংলাদেশকে নিয়ে তাদের এত চিন্তা, এত কিছু, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটা এখন কেমন দেখছেন খুবই খারাপ। সেখানে? এবং আজকেও দেখবেন ওই যে দিল্লিতে যন্তর মন্তর বলে একটা খুব বিখ্যাত জায়গা আছে, সেখানে সাংঘাতিকভাবে প্রোটেস্ট হচ্ছে। কিন্তু মোদির একটা সুবিধা কি জানেন, যে সে সামহাও ওই যে হিন্দুত্ববাদ নিয়ে, হিন্দুত্ববাদ, ওই ইংরেজিতে বলে হিন্দুত্ব আর কি, যাই হোক, তো এটাকে নিয়ে সে এমন ধর্মটাকে এমনভাবে সে ব্যবহার করেছে যে সবাইকে সে ওইদিকে, যে না ঠিক আছে এটা একটা হিন্দু প্রধান দেশ এবং হিন্দুরাই এখানে সব কিছু করবে। এবং দেখেন মুসলমানদের ব্যবসা বাণিজ্য আছে, আমেরিকানদের বিলিয়নস অফ ডলারের ব্যবসা আছে, ওয়েস্টার্ন যারা বড় বড় পাওয়ার আর কি তাদের ব্যবসা আছে, তারা ইন্ডিয়ার ইন্টারেস্টটা রক্ষা করতে চাইবে। কেমন তারা কেউ বাংলাদেশের পক্ষে কথা বলবে না। এটা আমরাই বলি যে আমাদের জন্য লোকজন কাঁদতেছে না, আমাদের জন্য কেউ কাঁদতেছে না, এটা ফর শিওর। তো যাদের টাকা আছে তাদের পিছনে সবাই দৌড়ায়, এটা হলো দুনিয়ার নিয়ম। তো যাই হোক, এখন হাসিনা কিভাবে আসবে, কি করবে না করবে, এটা তো সম্পূর্ণ ইন্ডিয়ার ইয়েতে। আমি যেটা বললাম যে যেহেতু এখন থেকে ডিসেম্বর মাস, তো আরও ধরেন 7-8 মাস বাকি, তা আরও বেশি 9 মাস বাকি, মানে এটা তো কেউ ছিল না, মানে আমরা কেউ চিন্তাই করতে পারিনি যে এরকম একটা। তো এইরকম নানান রকমের আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটতে পারে, যেটার কোনো কন্ট্রোল হয়তো কেউ করতে পারবে না। এটা আমরা আগেও দেখেছি বহুবারই। তো এইটা একমাত্র কারণ হয় যখন মানুষ, যে বারবার করে যে কথাটা বলার, মানুষ যখন তার প্রত্যাশা পূরণ না হয়, তখন মানুষ খালি একটা মানে আউটলেট খুঁজতে থাকে যে কিভাবে তার ক্ষোভের বহিঃপ্রকাশগুলো ঘটাবে। জি, তখন রাস্তায় নেমে আসে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নূর খান লিটন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল আয়নাঘরের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। এই যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশন হলো, সেখানে জুলাই সনদ হলো, সেখানে দেখেন, তার আগে আমি একটু পুরানা জায়গা থেকে আলোচনাটা সূত্রপাত করতে চাই। প্রথম হচ্ছে আওয়ামী লীগের বিচার নিয়ে যে প্রশ্নটা আপনি করেছিলেন, সেই জায়গাটিতে আমি একটু বিস্তৃত আলোচনায় যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গত জুলাই আগস্ট বা গত 15.5 বছর যে অন্যায়, অবিচার, নিপীড়ন, নির্যাতন যাহা যাহা করেছে, লুটপাট, এগুলির বিচারগুলি হওয়া খুব জরুরি। এই বিচারগুলির ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কোনো সুযোগ নাই। এবং এর যে এভিডেন্স, সেই এভিডেন্সও আমরা মোটামুটি দেখেছি, শুনেছি, জেনেছি। এতে এই বিচার হবেই। এবং এই বিচারটা যদি করা যায়, তাহলে এই যে আওয়ামী লীগের যারা সরকার পরিচালনা করেছেন, দুর্নীতি করেছেন, শাসন কায়েম করেছেন, মানুষকে নির্যাতন করেছেন, কণ্ঠরোধ করেছেন, তারা কেউ কিন্তু রেহাই পাবে না। এবং এইটার মধ্য দিয়ে কিন্তু হয় আওয়ামী লীগ পরিশুদ্ধ হবে, না হলে বিলুপ্ত হয়ে যাবে, দুটোর একটা। আর একটা জিনিস মনে রেখেন, ফ্যাসিস্ট কখনো ফিরে আসে না। যারা এইভাবে যাদেরকে বিতাড়িত করে অথবা পালিয়ে যায়, যে শব্দই আপনি ব্যবহার করেন না কেন, এইখানে শেখ হাসিনার আসার ব্যাপারে 3টি জিনিস কাজ করবে। একটা হচ্ছে শেখ হাসিনার নিজের সিদ্ধান্ত, দ্বিতীয়টা হচ্ছে উনি যেখানে আশ্রয় নিয়েছেন তাদের সিদ্ধান্ত, তৃতীয় হচ্ছে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ কিন্তু একটা সিদ্ধান্ত স্পষ্ট, সেটা হচ্ছে তার অপকর্মের বিচার এবং সেটাকে রায় কার্যকর করা। এই ব্যাপারে তো কোনো সামান্যতম ইয়ে নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। যতই আমরা কালকে খারাপ ছিলাম, আজকে ভালো, খারাপ আছি, কালকে ভালো ছিলাম না, ভালো ছিলাম, এই কথা দিয়ে এইটা পার পাবে না। এখন আসেন, আওয়ামী লীগের বিচারের ব্যাপার বললাম, শেখ হাসিনার কথা বললাম। শেখ হাসিনা, আমার কাছে মনে হচ্ছে যে আসার যে কথাটা, এটা কিন্তু আজকে নতুন না, এর আগেও কিন্তু উনি এটা বলেছেন।